শুভ দুপুর, শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছে তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে আগেও বলেছি যে আমাদের কাজগুলো যখন বাইরে সমাদৃত হয় তখন আমরা খুব ভালো ফিল করি, ভালো বোধ করি এবং খুব প্রাউড ফিল করি, এবং সেটি হয়েই থাকে প্রায়শই। সেটা সিনেমার ক্ষেত্রে হোক, মঞ্চ নাটক হোক, ইউটিউবে কোনো কন্টেন্ট হোক, যে কোনো কিছুই। কিন্তু এবার এমনটি হচ্ছে যে কানাডায় প্রবাসী যারা শিল্পী রয়েছে, কিছু সম্মানিত শিল্পী, তারা ঢাকায় এসে, বাংলাদেশি যারা, তারা ঢাকায় এসে একটি কাজ উপহার দিচ্ছেন আমাদেরকে মঞ্চে, এবং যেটি মঞ্চস্থ হয়েছে অলরেডি গত বছর, এবং আবার হতে যাচ্ছে এইখানটিতে আমাদের দেশে, আমাদের রাজধানীতে। সেটি নিয়ে আজকের আলোচনা হবে, এবং সেই জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন যিনি আমার ভীষণ প্রিয় ব্যক্তিত্ব, আজাদ আবুল কালাম। তারা সবাই তাকে চেনেন, নাট্যকার, নির্দেশক এবং অভিনয় শিল্পী। আমাদের প্রিয় আজাদ আবুল কালাম আমাদের সঙ্গে রয়েছেন, এবং সেই সঙ্গে রয়েছেন এই নাটকটি যিনি নির্দেশনা দিবেন, বরেণ্য নির্দেশক আমাদের সঙ্গে রয়েছেন ইমামুল হক। বিশেষ করে এই নাটক সম্পর্কে আজকে তার কাছ থেকে শুরু করতে চাই যে স্যার, এমন তো হয়েছে যে বাংলাদেশ থেকে আমরা নাটকের জন্য বাইরে গিয়েছি আমাদের শিল্পীরা, এবার কানাডা প্রবাসীরা বাংলাদেশে আসছে আমাদেরকে নাটক উপহার দেওয়ার জন্য। এই জায়গাটিতে যদি বলি যে এই আইডিয়াটা কোত্থেকে এলো, আসলে কেন এলো আর কীভাবে এলো? আসলে তো এটাই হওয়া উচিত বলে আমার মনে হয়, কারণ আমরা মূল যে ভাষা স্রোত আমাদের, আমরা যে ভাষায় নাটক করি সেই ভাষার তীর্থক্ষেত্র যদি বলি সেটা তো বাংলাদেশ বা বা ঢাকা যদি বলি। সুতরাং যে ভাষায় আমরা নাটক করি সেখানে আমরা বাংলা ভাষাভাষী মানুষ আছি, তাদের জন্য তো সে নাটক নিঃসন্দেহে একটি মানে ভালো দিক যে তারা ওখানে বসে বাংলা ভাষায় নাটক দেখতে পাচ্ছেন। কিন্তু মূল ভাষা স্রোতের যে জায়গা, সেখানে এসে আমরা নিজেরাও কি করছি মানে দেখাতে চাই, এবং যারা এখানে নাটক করছেন তাদেরকে উৎসাহিত করতে চাই তারাও যেন তাদের নাটক নিয়ে আমাদের ওখানে যান। এই যে যাওয়া আসার যে এই একটা যদি সংস্কৃতি তৈরি হয়, দু দেশেই কিন্তু উপকৃত হবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে মূল ভাবনাটা, এটা একটা বড় ভাবনা। আর আমরা যখন নাটক করলাম বিদেশে, আসলে তারপরে অনেক কিছুর পরে হয় কি, দর্শক পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, কারণ নানান রকমের আমাদের যেই সময় হবে ওই সময়, যেমন এখানে মানুষের সাধারণত কাজ হচ্ছে আমাদের কি 9টা 5টা বা হোয়াটএভার, কিন্তু বিদেশে হচ্ছে এক একজনের শিফট এক এক রকম। জি, অর্ধেক মানুষের শিফট হচ্ছে আমি সন্ধ্যায় কাজ করি, আর একটা গ্রুপ বলে আমি তো দিনে কাজ করি, অন্য গ্রুপ বলে আমি রাতে কাজ করি। সুতরাং ওই সবাইকে একসঙ্গে একদিনে একই সময়ে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশে এসে করলে আমরা একবার 2-4টা শো করলে অনেককে একসঙ্গে নাটকটা দেখাতে পারি, এবং আমরা তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা নাটককে আরও কীভাবে আরও ভালো করতে পারি সেই অভিজ্ঞতাটাও আমরা নিতে চাই। আসলে পাবেল ভাই, যদি এই জায়গাটাতে একটু আপনি যে অ্যাড করেন যে কোন নাটকটি এবার পারফর্ম করা হচ্ছে আর কি, আমি তো দর্শকদের সেটি বলিনি, আপনার কাছ থেকে শুনতে চাইবো। দর্শক যদি আপনি বলেন এবারে কোন নাটকটি হচ্ছে। না, মানে ওনারা যে নাটকটা করবেন, জি, সেই নাটকটা কিন্তু আমিও দেখিনি। আচ্ছা, আমি দেখেছি যে একটা পোস্টার দেখেছি, এবং আমরা যেহেতু ওনারা বাইরে থাকেন, কানাডা থাকেন, আমাদের সাথে পূর্ব থেকে পরিচয় আছে। কৃষ্ণ ভাইয়ের থিয়েটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আজকের না, অনেক আগে থেকে উনি থিয়েটার করতেন ঢাকায়, তারপরে উনি প্রবাসী হয়েছেন, এবং এরকম অনেকেই আছে যারা আসলে থিয়েটারে খুবই অ্যাক্টিভ ছিলেন। তারা জীবন জীবিকার নানান কারণে তারা হয়তো বিদেশে গিয়েছেন। তো কৃষ্ণ ভাইও সেরকম একজন, এবং তার সাথে যারা কাজ করে তারাও সেরকম, তারা মিলে নাটক করছে এবং তারা ঢাকায় শো করতে চায়। এখন যেহেতু ঢাকার এক ধরনের কোলাবোরেশন লাগে, ঢাকা যারা রেগুলার থিয়েটার করে, তখন কৃষ্ণ ভাই যেহেতু আমার পূর্ব পরিচিত, উনি আমাকে মানে ফোন করলেন, কারণ মেয়াপ আমি বললো যে কী করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখানে যেসব হেল্প লাগবে সেগুলো আমরা মানে আমাদের প্রাচ্যনাট থেকে যুক্ত হবে, হ্যাঁ যুক্ত হবে, কিন্তু পুরো প্রসেসটা তাদের, আমরা জাস্ট তাদেরকে এক ধরনের সাপোর্ট হেল্প করা, এই হচ্ছে আমাদের প্রাচ্যনাটের কোলাবোরেশন। কবে হচ্ছে দর্শকদের একটু বলে দিতাম আর কি এই মুহূর্তে। আমরা আসলে 3টে ইভেন্ট আমাদের, একটা হচ্ছে আমাদের সেমিনার করছি একটা, সেমিনারটা হচ্ছে সেটাও হচ্ছে যে কানাডায় বাংলা নাটকের চর্চা কিভাবে হচ্ছে, এর ইতিহাস থেকে শুরু করে কি অবস্থা, কি চ্যালেঞ্জ, কি সম্ভাবনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সেমিনারে। আর হচ্ছে আমাদের যে নাটকটির কথা বলছেন, আমরা বললাম যেটির নাম হচ্ছে এক জোড়া জুতা, যেটি লিখেছেন মেহরাব রহমান, এবং আপনি বলেছেন আমার নির্দেশনায়। সে নাটকটি আমরা করব 22 এবং 23শে ফেব্রুয়ারি এই মাসের। জি, তো কোথায় হচ্ছে স্যার একটু? এটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে, এক্সপেরিমেন্টাল থিয়েটার মঞ্চে। আমি প্রায় 35 বছর আগে বাংলাদেশে
কোনো মঞ্চে নাটক করেছি, তারপরে কিন্তু আমার অনেক নাটক সময় চলে আমি গেছে, জি। প্রায় 35 বছর পর আবার হয়তো মঞ্চে উঠবো আশা করি। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং এক্সাইটেডও আমরা, এবং আমরা যখন নাটক করেছি তখন শিল্পকলার এই মঞ্চগুলো হয় নাই। আমরা করেছি মহিলা সমিতি এবং গাইড হাউস পর্যন্ত ছিল আমাদের। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু আজাদ একটা কথা বললাম, আমি আজাদকে একটু মানে প্রশংসা করতে চাই এই কারণে, আমরা যখন এটি তো একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা এসে শুনলাম আমরাই নাকি প্রথম কোনো বিদেশি বাংলা নাটকের দল বাংলাদেশে এসে নাটক করছে। এটা আমাদের জানাও ছিল না, আর এটা কোনো হয়তো বিশেষভাবে উল্লেখ করবার কোনো কারণ নেই। বিশেষভাবে অভিনন্দন জানাই স্যার। না, আমি এটা বলতে চাইছি এই কারণে, একটা বড় চ্যালেঞ্জ এটা আমি জানি বিদেশ থেকে এসে। আমি শুধু পাভেলকে, আজাদকে আমি বললাম যে আমরা আসতে চাই, হ্যাঁ আসেন, সব হয়ে যাবে। এই যে কি হয়ে যাবে, ও কিন্তু ডিটেল জিজ্ঞেস করেনি আমাকে কি কি লাগবে, বুঝতে পেরেছি আপনারা আসবেন তো সব হয়ে যাবে। জি, এটা যে কত বড় সাহস ছিল আমাদের জন্য, যে প্রাচ্যনাটের মতন একটি দল আমাদের সঙ্গে আছে, এটা শোনার পরে আমাদের আগ্রহ এবং আমাদের উদ্দীপনার আরও বেড়েছে। আমরা পুরো টিম আমরা মনে করেছি সবার আমাদের যাওয়া দরকার। আমাদের কিন্তু যারা পারফর্ম করছে তাদের বাইরেও কয়েকজন এসছেন নাটকটা দেখবার জন্য, যে বাংলাদেশে হবে সেটাও আমাদের দেখা প্রয়োজন। রাইট। আমি শুধু এক জোড়া জুতো যেহেতু নিয়ে কথা বলছি, আমরা নাটকটা কিভাবে তৈরি হলো সেটা একটু ছোট করে অবশ্যই বলে। স্যার, আমি নিজেই জানতে চাইবো। তার আগে দর্শকদেরকে বলে দিই যে কানাডা থেকে যে টিমটি আসছে, সেই টিমটির সংগঠনটির নাম হচ্ছে টরন্টো থিয়েটার ফোকস, এবং প্রাচ্যনাটের কোলাবোরেশন এটি হচ্ছে। স্যার আপনি যেটি বলছিলেন। আমি যে বলছি সেটা হলো যে আসলে আমি প্রবাসে হয়তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, নিয়মিত নাট্য চর্চাটা একটা বড় চ্যালেঞ্জ। এটা আমরা করতে পারি না নানান কারণে, এর সঙ্গে নানান বিষয় যুক্ত থাকে, এই কারণে আমরা নিয়মিত নাট্য চর্চা করতে পারি না। এবং নিয়মিত কিছু না করলে খুব সঙ্গত কারণেই খুব শক্তিশালী একটি মাধ্যমকে আমরা সঠিকভাবে হয়তো ব্যবহারও করতে পারি না। এই নাটকের ক্ষেত্রে যে পেছনে যে গল্পটি, সেটি হচ্ছে যে আমাকে একটা প্রবন্ধ লিখবার জন্য অনুরোধ করা হচ্ছিল নর্থ আমেরিকার একটি প্রতিষ্ঠান থেকে, বললো যে একটা লিখেন। তো খুব আমার পরিচিত একজনই রিকোয়েস্ট করাতে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। আর্টিকেল মানে একটা প্রবন্ধ লিখেছিলাম। প্রবন্ধের বিষয়টা হচ্ছে আমার নিজের কষ্টগুলোকে, সেটিকে আমি আমার মতন করে লিখেছি। তো লিখে আমি ওটি পাঠাবার আগে আমার এক বন্ধু গোলাম হিলালি, উনি আমাদের ওখানেই থাকেন, আমি তাকে পাঠিয়েছি যে আমি তো লেখালেখিও করি না আসলে তেমনভাবে, যে আমি একটা লিখছি, লেখাটা পাঠাবো কিনা, এটা যদি আপনি বলেন ভালো হলে পাঠাবো। উনি লেখাটা পছন্দ করে বললেন এটা পাঠিয়ে দেন, আর আপনার সঙ্গে কথা আছে। উনি তখন আইডিয়াটা দিলেন যে নাটক যে আপনি যা লিখেছেন একে নাট্যরূপ দেয়া যেতে পারে, কারণ তিনি সেখানে দুটো ক্যারেক্টার খুঁজে পেয়েছেন। আসলে দুটো ক্যারেক্টার আছে। আমি আবার সঙ্গে সঙ্গে এটা লুফে নিলাম এই কারণে, আমি বলেছি দুটো ক্যারেক্টার হলেই আমরা সম্ভব, কারণ প্রবাসে বেশি পারফর্মার নিয়ে নাটক করাটা আরও বড় চ্যালেঞ্জ। তাহলে ঠিক আছে, দুটো ক্যারেক্টার হলে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। ওই থেকে আমাদের চিন্তা থেকে আমরা আমাদের আরেক বন্ধু নাট্যকার মেহরাব রহমানকে অনুরোধ করলাম যে আপনি লিখেন। প্রথমে ধারণা ছিল আমরা ইম্প্রোভাইজ কথা বলে বলে লিখব, পরে ওনাকে রিকোয়েস্ট, উনি মূলত কবি, পরে উনিও রাজি হলেন, ওনাকে দিলাম, উনি লিখলেন, আমরা একসঙ্গে কাজ করে নাট্য রূপটা দেওয়া হলো। বাহ, চমৎকার। স্যার গত বছর, দর্শকদের বলছিলেন গত বছর ফেব্রুয়ারিতে এটি মঞ্চস্থ হয়েছিল কানাডাতে, সেখানে কেমন সাড়া ফেললো আসলে? সেটি আর একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের ওখানে তো সবসময় উপযুক্ত মঞ্চ পাওয়া যায় না। উপযুক্ত মঞ্চ চাইতে পাওয়ার যদি ইচ্ছে থাকে অনেক আগে থেকে বুকিং দিতে হয়। ওখানে খুব ভালো কিছু মঞ্চ আছে, দুটো কারণে আমরা উপযুক্ত মঞ্চ পাই না। একটা হলো খুব কস্টলি, অনেক কস্টলি। আমি যদি রিয়েল মঞ্চের দিকে যাই, অনেক কস্টলি। সেই কস্ট রিকভার করা, যে আমি দর্শক দিয়ে বা স্পন্সর পাওয়া খুবই কঠিন কাজ সেখানে, তো ওটা হয় না। সুতরাং আমরা কেউই যাই না, ওই বড় বড় মঞ্চে যাই না। কিন্তু টরন্টো পাবলিক লাইব্রেরির কিছু বেশ 4-5টা, পুরো টরন্টো শহরে বোধহয় 3টা মঞ্চ আছে নাটক উপযোগী, একদম সব কিছু আছে ওদের, কিছুই বাইরে থেকে নিতে হয় না, সাউন্ড, লাইট, এভরিথিং, এবং একদম গ্যালারি স্টাইলে। আমার ধারণা সম্ভবত, আমি এখনও দেখিনি এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, সম্ভবত একই রকম। তো সেটা যদি পাওয়া যায়, এবং সেটা একটু যারা রেজিস্টার্ড নন ফর প্রফিট বা নাট্যদল যারা সরকারের সঙ্গে রেজিস্ট্রেশন আমাদের আছে, তাদের জন্য আবার হাফ প্রাইজে পাওয়া যায়। ওকে, তো আমরা সেটা অনেক আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম, ওটা পাওয়া গেল, তখন মনে করলাম যে এটা করি, এবং 265 অডিয়েন্স ছিল। এটা কি কারণ ঠিক আমি জানি না, নিঃসন্দেহে নাটকটার প্রচার মিলে সব মিলে আমরা অনেকে যুক্ত ছিলাম, এবং ভিন্ন রকমের একটি নাটক হবে বলে সবাই এসেছিলেন। বাহ, 264 একদম।
ওয়ান্ডারফুল। যদিও বাবলু ভাই বলেছিলেন যে তিনি আসলে নাটকটি দেখেননি, কিন্তু তারপরেও তো এই জায়গা থেকে প্রাচ্যনাটক এমনি তো অনেক দায়িত্ব রয়েছে নিশ্চয়ই, এবং দায়িত্বগুলো সে পালন করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে আসলে প্রিপারেশনের জায়গাতে প্রাচ্যনাট কি বলবে সেই জায়গাতে? প্রিপারেশনের জায়গা হচ্ছে যে হলের জন্য ওনারাই অ্যাপ্লাই করেছেন, সব কিছু করেছেন। আমাদের যেটা ছিল শিল্পকলার সাথে যোগাযোগ করা এবং ওনাদের কি কি মানে সাপোর্ট লাগবে আসলে, ওনাদের অনেক বেশি সাপোর্ট দরকারও নেই আসলে। হয়তো মানে হল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওনাদের কিছু কোরাস আছে, সেখানে হয়তো আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছে ওরা কাজ করবে, টেকনিক্যাল টিমে যারা আছে লাইট টাইটের ওরা আমাদের যারা আছে তারাই কাজ করবে। তো আমার নিজেরও মনে হচ্ছিল যে যেহেতু ওনারা আসতে চাচ্ছেন, আমাদের তো এই অপরচুনিটিটা হয় না, যে আমাদের বাংলাদেশ এত লোক দেশের বাইরে নানান রকম কাজ করে, তারা এখানে এসে কোনো কিছু এক্সিবিট করবে, এটা তো আসলে সচরাচর হয় না। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা বড় ইয়েও, যে একটা উপলক্ষ যে দেখুক বাংলাদেশের দর্শক, দেখুক যে আমাদের প্রবাসীরা থিয়েটার করেন, থিয়েটার করতে চান। এটা আমার কাছে মনে হচ্ছিল যেটা একটা এই সেতু বন্ধটা দরকার। এবং এই নাটকের কলা কৌশলী কারা, শিল্পী কারা, যদি একটু বলেন, দর্শক নিশ্চয়ই আগ্রহী অনেক জানতে। আমাদের মূলত তো আমরা যারা প্রথম যে প্রদর্শনীটা হয়েছিল, মঞ্চায়ন হয়েছিল, সেখানে যারা ছিলাম তারাই আছি, এবং তারা টরন্টো থেকে আসছি সেই সাথে। এবং নাটকে একটা বড় সুযোগ আছে সবসময়। আমি যদি এই নাটকটাই ধরেন যে আগামী 5 মাস পরে যদি অস্ট্রেলিয়ায় করি, আমি হয়তো একটা সুযোগ থাকে একটু আঙ্গিকে পরিবর্তন আনা, একটু সুযোগ থাকে ডিজাইনে পরিবর্তন আনা। যেহেতু আমরা ঢাকায় করছি, আমরা ডিজাইনে একটু পরিবর্তনের পরিকল্পনা আমাদের আছে। কারণ হচ্ছে টরন্টোতে আমাদের পারফর্মারের একটা সংকট আছে। আমি হয়তো বেশি, আমার সামনে যদি বেশি পারফর্মার থাকে, বেশি রিসোর্স থাকে, আমি এটাকে ইউজ করতে পারি। এখানে এসে যখন প্রাচ্যনাট আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ, আমাদের অনুরোধে যখন আগ্রহ দেখালো, তখন আমাদের মনে হচ্ছে প্রাচ্যনাটের যে রিসোর্স আছে পারফর্মার কয়েকজন আছে, তাদেরকে আমরা কেন না ইউজ করি। কোরিওগ্রাফির কথা বলেছেন পাবেল, সেই কোরিওগ্রাফির একটা বড় কাজ এইবার থাকবে, যেটা গতবার আমরা প্রথম শোতে ছিল না, কারণ প্রথম শোতে আমাদের রিসোর্স এরকম ছিল না। ভালো হবে স্যার, রাইট, নিঃসন্দেহে আমরা একটা কোরিওগ্রাফির চিন্তা আছে, যেটা নিয়ে আমরা আগামী একদিনের পরে আমরা কাজ শুরু করব। 7-8 দিন ধরে আমরা কোরিওগ্রাফি নিয়ে কিছু কাজ করব, সুতরাং আঙ্গিক এবং ডিজাইনে কিছু পরিবর্তন আসবে, এবং আমার ধারণা সেটি ভালো হবে। এবং গল্পটি সম্পর্কে যে গল্পটি মঞ্চস্থ হচ্ছে, একজোড়া জুতা, দ্য পেয়ার অফ শুজ, এবং ইট ইজ আ সাররিয়ালিস্টিক অ্যাবসার্ড ড্রামা। যদি বলি বাংলা কি হবে স্যার এটার, মানে কি বলবো এটা বাংলায়? সুরিয়ালিস্টিক বাংলা কি? অ্যাবসার্ড বাংলা, মানে অ্যাবসার্ড ড্রামা বলতে আসলে কি, এটা কি হাস্যরসমূলক বলতে পারি, বা কি বলবো? না, সুরিয়ালিস্ট প্রথম দুটো শব্দ এখানে, সুরিয়ালিস্টিক একটা, অ্যাবসার্ড একটা। সুরিয়ালিস্টিক হচ্ছে যে আমি আমার মনের দুঃখ কষ্ট এগুলো বলবো, এটা কিন্তু আমি হয়তো সচেতন, মানে অবচেতন মনে কথা বলছি। হ্যাঁ, আমি হয়তো স্বপ্নের জগতে কথা বলছি, মানুষ কিন্তু রিলেট করতে পারবে, হ্যাঁ স্বপ্নের জগতে কথা বলছে, কিন্তু এর সঙ্গে জীবনের সম্পর্ক আছে। এই নাটকেও তাই, কিন্তু আমি হয়তো আনকনশিয়াস মাইন্ডে অনেক কথা বলছি। হ্যাঁ, একটা চরিত্র হয়তো যেটা বাস্তব চরিত্র না, ঐশ্বরিক কোনো চরিত্র মনে হতে পারে, সে কিছু কথা বলছে, কিন্তু কথাগুলো কিন্তু মানুষের কথাই। এই সুরিয়ালিজমের এটা একটা হচ্ছে যে আমি একটা কল্পনার জগতে থেকেও বাস্তবতার কিছু জিনিস আমি তুলে ধরছি। আর অ্যাবসার্ড হচ্ছে যে এটি চরিত্র, ওই চরিত্রই, মানে যেমন ধরেন আমি যদি উদাহরণ দিতে চাই, আমি জানি না আজাদ আরও ভালো বলতে পারবে, যে আমি আমার মার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমার মা মৃত, উনি জীবিত নাই। আমি যেই স্টাইলে যেইভাবে কথা বলছি, আমার মা জীবিত থাকলে আমি কিন্তু ওই স্টাইলে ওইভাবে কথা বলতাম না। ওকে, হ্যাঁ, মানে এটা অ্যাবসার্ড মধ্যে কেউ মার সঙ্গে এভাবে কথা বলে, বা যে কারোর সঙ্গে, আমি বলছি অ্যাবসার্ড ক্যারেক্টার, কিন্তু তারা রিলেট করতে পারবে। আবার আমি মানে বুঝি বা না বুঝি দেখার আগ্রহ কিন্তু বেড়েছে আমার প্রচন্ড, দর্শকদেরও নিশ্চয়ই তাই হবে। এবং আরো একবার তারিখটা যদি বলে দেন স্যার। আমাদের একজোড়া জুতো নাটকটি 2 দিন হবে। প্রথম মঞ্চায়ন হবে 22শে ফেব্রুয়ারি সন্ধে 7টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হল থিয়েটারে, এবং একই নাটক আবার পুনরায় মঞ্চস্থ হবে 23শে ফেব্রুয়ারি সন্ধে 7টায় শিল্পকলা একাডেমির একই মঞ্চে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। সবাই যেতে পারবে সেখানে? সবাই যেতে পারবে, রাইট, সবার জন্য মুক্ত। আমি একটি কথা স্যার একটু জানতে চাইবো আপনার কাছে, যে কানাডাতে বাংলা নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো তো নিশ্চয়ই অনেক বেশি
গ্রেটার চ্যালেঞ্জ, সেটার সঙ্গে আপনি বলেছেন যদি, তারপর একটু জানতে চাই যে আসলে কেমন চ্যালেঞ্জ ফেস করতে হয় সেখানে। আমি একটা চ্যালেঞ্জের কথা বলতে, যেটা নাটকের কথা বলি, আমরা একটা নাটক করেছিলাম আজাদ, আপনার জন্য এটা মানে নাটকের লোক যেহেতু, যিনি মনে প্রাণে ধ্যানে নাটক চিন্তা করেন, সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা প্রথম যখন নাটক করবার চিন্তা করলাম 2015-তে, নাটক করব, ভেতরে নাটকের ইচ্ছা আছে কিন্তু পারফর্মার নাই। তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, পারফর্মার যখন নাই কিন্তু মানুষের গল্প আছে, তো আচ্ছা গল্পগুলো আগে শুনি। আমরা 10-12 জন মানুষকে ডাকলাম। ওটা ছিল এ টেল অফ এ ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, মানে বাংলাদেশি অভিবাসী যারা, তাদের গল্প। আমরা 8-10 জন মানুষকে ডাকলাম যে আপনাদের গল্প শুনতে চাই। আপনারা যখন বাংলাদেশ থেকে চলে আসলেন, নানান রকমের সুখ দুঃখের গল্প আছে। এবং বিশ্বাস করবেন না, আমরা যখন গল্প বলা শুরু করলাম এরকম বসে গল্প বলছে সবাই, জি, এবং যে যার গল্প বলতে যে অঝর মানে কাঁদছে। কারণ এই মাতৃভূমি থেকে শিকড় ছেড়ে বাইরে চলে আসার পেছনে অনেক বেদনা থাকে। কিন্তু কেউ কেউ বলেছে আমি যখন শেষবারের মতো আমার বাবাকে এয়ারপোর্টে বাই বলে আসছিলাম, তারপর বাবার শেষ মুখটা ওটাই ছিল, আমি যখন চলে আসছি বাবাকে আর আমি দ্বিতীয়বার দেখতে পাইনি। এইটা বলতে বলতে কেঁদেছে। নানান রকমের গল্প ছিল। তো তখন, এবং এরা জীবনে কেউ অভিনয় করেনি, এদেরকেও তারা তাদের গল্প বলতে বলেছে। তা আমি বললাম যে আবার আরেকদিন আসেন, আমরা আবার গল্প বলি। তখন বললাম একই গল্প বলতে, আবার একই গল্প বলতে শুরু করলো। তখন একটু ইমোশন একটু কম, তারপরও কেঁদেছে। 4-5 দিন ধরে যখনই ওই কথা, ওই গল্প বলেন, তারা কাঁদতে শুরু করেন। একসময় বললাম যে ঠিক আছে এবার একটু, আপনি তো বসে বলেছেন, তখন আমার মনে হলো ওনাদেরকে দিয়েই অভিনয় করানো যায় কিনা। আচ্ছা, তো ওনাদেরকে বললাম একটু দাঁড়ান এবার। বলে না, দাঁড়াতে হবে কেন, মানে গল্প বলতাম না, না যেহেতু আমরা একটা চিন্তা করছি, না না আমি তো স্টেজে এগুলো বলতে পারবো না, একটু দাঁড়িয়ে বলেন। একটু দাঁড়িয়ে বলা শুরু করলো। হ্যাঁ, দেখলাম ইমোশনটা আছে এখনো। যখন আবার বলা শুরু করলাম আচ্ছা আপনি দাঁড়াচ্ছেন, এইটুকু যখন এখানে, তারপরেরটুকু ওইখানে যে বলেন, কারণ তারা তো কখনো অভিনয় করেনি, আবার ওখানে যেতে হবে কেন। বললাম যে যান দেখতে একটু যদি ইয়ে হয়। তারা আবার ওখানে যাওয়া শুরু করলো। এরকম করে করে আমরা 5 উইকস, 1 মাসের কিছুটা বেশি সময় এই কাজটুকু করে আমাদের মনে হলো ঠিক আছে, আমরা যেহেতু প্রফেশনাল বা যারা রেগুলার নাটক করেন এমন লোক তো পাওয়া যাচ্ছে না, ওনাদের গল্প ওনারাই বলুক। তখন কিন্তু ওনাদের গল্প ওনারাই বলেছেন। এটি প্রথম দিয়ে আমরা শুরু করেছিলাম। গুডনেস, আপনি তো চ্যালেঞ্জকেও স্যার মাত দিয়েছেন তাহলে। আমি এই জন্য বললাম চ্যালেঞ্জ বলতে, যে আমি এটাই বললাম যে একটা চ্যালেঞ্জ হচ্ছে পারফর্মার নাই। জি, আমি যে প্রথমে বলেছি, যখন আমি দেখলাম যে এই নাটকটা যেটা আমরা করছি, প্রথম পরিকল্পনা ছিল যে 2টো ক্যারেক্টার। আমি বলেছি 2টো ক্যারেক্টার হলে সম্ভব, হয়তো ধরেন আমরা 2জনকে ম্যানেজ করা যায়। এক হলো 2জনকে ম্যানেজ করা যায়, আরেকটা হচ্ছে 2জন হলে নাটকটা বিভিন্ন জায়গায় যে করা যায়। আমি আজকে এই শহরে করলাম, আরেকদিন আচ্ছা ঠিক আছে একটা গাড়িতে করে যে আরেকটা শহরে করলাম। টিম বড় হয়ে গেলে এই পুরো টিম নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে প্রবাসে, বাংলাদেশেও হয়তো এই চ্যালেঞ্জ হয়তো আছে, স্পন্সর, পৃষ্ঠপোষকতার একটা বড় অভাব আছে। তো পৃষ্ঠপোষকতার অভাব থাকলে তো নাটকটা নিয়ে মুভ করে নতুন জায়গায় করা, তো এই চ্যালেঞ্জগুলো আছে। পাণ্ডুলিপির চ্যালেঞ্জ আছে, নানান রকমের চ্যালেঞ্জের ভেতরেই আমরা করি। তাহলে কি বলবেন সেই এই জায়গাটিতে যদি আপনি কিছু বলেন? আমার মানে ক্যানাডার বাস্তবতা আমার জানা নেই, কিন্তু এর বাইরে আমি দেখেছি, আমেরিকাতে দেখেছি, ইংল্যান্ডেও দেখেছি, যারা বাংলাদেশের প্রবাসী যারা আছে তাদের অনেকেই থিয়েটার করতে চান, কিন্তু যেটা বললেন যে তাদের প্রফেশনের জায়গাটা এমন যে সেখান থেকে একসাথে টাইম বের করে অনেকে মিলে রিহার্সাল করে অনেক দিন ধরে এটা পসিবল হয়ে ওঠে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওখানকার জীবনযাপন বলেন, আর আমাদের যারা বাইরে থাকেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এক ধরনের স্ট্রাগলের মধ্যে থাকেন জীবন জীবিকা নিয়ে। সেখান থেকে সময় বের করে একটা টিম ওয়ার্ক দাঁড় করানো খুবই কঠিন কাজ। টাইমিং তো মেলেই না, অনেকে হয়তো 2টো কাজ করছে, 3টে কাজ, তো ওটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। জি একদম। পাভেল ভাই একটু যদি বলেন, আমি খুব কিউরিয়াস জানার জন্য যে প্রাচ্যনাট যখন দেশের বাইরে যায় মঞ্চস্থ করতে, সেখানে অভিজ্ঞতাটা কেমন হয় আসলে? না, প্রাচ্যনাট বাংলাদেশের নাটকের ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে যে মানে ঢাকার আশেপাশে, বাংলাদেশের ভেতরে, অথবা হচ্ছে খুব বেশি হলে ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়ার কয়েকটা জায়গায় শো হয়। এর বাইরে খুবই কম সংখ্যক নাটক আছে যেগুলো বিভিন্ন দেশে হয়েছে আর কি। তো সেক্ষেত্রে যেটা দেখা যায় যে, আর এটার একটা বড় ইয়ে ছিল হচ্ছে যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিদেশি নাটক মানে যেসব নাটক হয়েছে এগুলি অনেক ক্ষেত্রেই হচ্ছে, আমরা আগেও দেখেছি যে মানে একটু ক্ষমতার কাছাকাছি আছে, জি, সে কিভাবে যেন সুযোগ টুযোগ নিয়ে, এবং দেখা গেল যে পারফর্মার 10 জন গেলে সাথে আমলা যাচ্ছে 10 জন।
ওকে, হ্যাঁ, এরকম টিম আর কি যায়, বিদেশে যায় নাটক করতে। এটা একটা গেল, আমরা কেন যাই না আসলে তাহলে বিদেশে, মানে অন্যান্য জায়গাগুলোতে কেন যাচ্ছি? এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছানো আছি আমাদের অ্যাপ্রোচের ক্ষেত্রে, কারণ আমাদের অপরচুনিটি নেই, আমি এটা আসলে মনে করি না সারা দুনিয়া যাওয়ার। কিন্তু এমনও শুনেছি যে এই একটা নাটক নাকি কোথায় কোথায় গিয়েছে, সেই নাটক বাংলাদেশে কোনো কেউ দেখে নাই। জি, হ্যাঁ, এবং একটা বড় টিম নাকি গিয়েছে সেখানে, ইজিপ্টে গিয়েছে, চায়নায় গিয়েছে, জার্মানিতে গিয়েছে, এরকম অদ্ভুত অদ্ভুত এরকম শোনা যায়। মনে হয় যেন এটা একটা গোপন কাজ, এটা জানানো যাবে না। দেশে আসলে লোকালি, হ্যাঁ লোকালি আমরা দেখি, বাট বাইরে গিয়েছে স্যার, একটু গিয়েছে আমরা শুনেছি, দেখি হচ্ছে নিশ্চয়ই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং ইমাম স্যার আপনাকে বলবো শেষটা যদি দর্শকদের জন্য কিছু বলতে চান, কানাডায়, বাংলাদেশে, সব সারা বিশ্বে যারা যত বাঙালি রয়েছে তাদের সবার উদ্দেশ্যে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যেই মাসে আমরা আজকে রেকর্ডিং করছি, যখন এটি প্রচার হবে সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস আমাদের আত্ম উপলব্ধির মাস, আমাদের ভাষার মাস, নিজেকে চিনবার মাস। জি, একটা জিনিস শুনে আপনারা খুব খুশি হবেন যে একমাত্র বাংলাদেশের পরে আমি যেই জায়গা থেকে এসেছি, কানাডা অফিসিয়ালি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে আইন করে, একমাত্র কানাডা বাংলাদেশের পরে। সুতরাং আমরা কানাডাতেও কিন্তু 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, এটা কিন্তু সব অনেকে জানেন না, এবং এটা একদম আইন করা হয়েছে 2023 সালে। আইন করে এটিকে আমরা পালন করি ওখানে, আমরা আমাদের নিজের মতন করে। এবং কানাডা হচ্ছে এমন একটি দেশ, মানে আমরা যদি সহজভাবে বলি যে সালাদের বোল চিন্তা করলে, আমরা সালাদের ভেতরে মরিচ থাকে, পেঁয়াজ থাকে, শসা থাকে, হ্যাঁ, মোস্ট সেকুলার, সব কিছু দেখা যায় এটাকে। হ্যাঁ, আমি বাংলা ভাষায় নাটক করি, বাংলা ভাষায় নাটককেও সেখানে কিন্তু উৎসাহিত করা হয়। এবং যে এটা দেখেন একটা জায়গায় কত কঠিন কাজ, সেটা হচ্ছে কানাডায় 200-রও বেশি জাতিগোষ্ঠী আছে, 200-রও বেশি, এবং 150-রও বেশি মানুষ, 150-এরও বেশি ভাষায় মানুষ কথা বলে। মূল ভাষা দুটো, ইংরেজি এবং ফ্রেঞ্চ, এর ভাষায় কথা বলে, ওই সব ভাষায় নাটক হয়। আপনি একটা বুঝতে পারেন, একটা দেশে 140টার মতন ভাষা আছে, সেই সব ভাষায় নাটক হয়। এই নাটকগুলো যদি আমরা পরস্পর দেখতে পারি, অন্য ভাষার নাটক, আমরা অনেক এনরিচ করতে পারি নিজেদের। সুতরাং এমন একটি বিষয় আছে। আমি শুধু দুটো কথা বলে রাখি, একটি সাউথ এশিয়ান একটি নাট্য দল আছে ওখানে, যারা রবীন্দ্রনাথের ডাকঘর করেছে, ধরেন ডাকঘর করেছে দ্য পোস্টম্যান। আরও ইন্টারেস্টিং হচ্ছে, ওই নাটকের ভেতরে তারা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর গান, ওই যে কি যেন গানটা, ওই যে ভালো আছি ভালো থেকো, হ্যাঁ, এই গানটা ব্যবহার করেছে। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে, দুঃখজনক ঘটনা হচ্ছে, এই নাটক যে তারা করছে, তারা বাংলাদেশি অরিজিন না, ইংরেজিতে করছে। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে, এটা আমাদের সক্ষমতার অভাব বা দুর্বলতা আমাদের। আমরা ওই নাটকটা কোথায় হচ্ছে, এটা আমরা ধরেন গবেষণা করতে পেয়েছি, রিসার্চ করতে চাই। আমরা একটা সেমিনার করব, যে সেমিনারে পারভেজ চৌধুরীর একটা প্রবন্ধ উপস্থাপন করা হবে, সেখানে সে কাজ করতে যে এগুলো বের করেছে, কিন্তু এগুলো আমরা জানি না বা আমাদের উৎসাহ নাই। এটা আমাদের একটা দুর্বলতা। আর একটা হচ্ছে, সেখানে কালিদাসের, এই শহরে কালিদাসের শকুন্তলা হয়েছে ইংরেজিতে, তো এগুলো তো আমাদের জিনিস, ইংরেজিতে হচ্ছে, তো আমাদের তো দেখতে যাওয়া উচিত। আমরা কানেক্টই হতে পারি নাই সেখানে। এখন আমরা চেষ্টা করছি যে, কারণ আমাদের সক্ষমতা না থাকলে তো আমাদেরকে অন্যরা ডাকবে না নিশ্চয়ই। হ্যাঁ, তো সেই চেষ্টাগুলো হচ্ছে এখন নানানভাবে আমরা চেষ্টা করছি কানাডায়। আমরা একসাথে অন্যান্য যে দলগুলো নাটক করছি, একসঙ্গে কিছু করতে পারি কিনা, অন্যান্য কমিউনিটির বড় বড় নাটকের সঙ্গে যুক্ত হতে পারি কিনা। জি, সুতরাং এটা হলে আমাদের নাটকের সম্ভাবনা আরো বাড়বে। সূচনা যেহেতু হচ্ছে, নিশ্চয়ই সামনে আগামীতে আমরা দেখবো আপনার স্বপ্নগুলো সত্যি হবে। এবং একজোড়া জুতোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রাচ্যনাটকে ধন্যবাদ, এবং টরন্টো থিয়েটার ফোক এসছে বাংলাদেশে, সেই জন্য শুভকামনা রইল। স্যার, আপনাকে ধন্যবাদ আজকে এত বিস্তারিত বলার জন্য সবকিছু নিয়ে। না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন, এবং সবাইকে আমন্ত্রণ একজোড়া জুতো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল সবার প্রতি।